প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। করোনাকালীন প্রাদুর্ভাবের কারণে আমরা আবার নতুন করে অনলাইন ক্লাস শুরু করেছি। সেই অনলাইন ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত অবশ্যই তোমরা সেই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে দেখবে। আজকে আমরা ক্লাস শুরু করার আগে প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি তোমাদের সাথে। আমি মিশন কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ উলামি ডিগ্রি কলেজ, সোনারমণি, নোয়াখালী। তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি ব্যবসা শিক্ষা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটু পরে আমি পাঠ শিরোনাম ঘোষণা করতে যাচ্ছি তোমাদের সাথে। আমি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় সংগঠন ও সংগঠন বা সংগঠিতকরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে সংগঠনের কি কি আলোচনা করব সেই শিরোনামগুলো: শিকনফল, সংগঠনের ধারণা আমরা ব্যাখ্যা করব, আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্রকার সংগঠন কাঠামোর ধারণা আমরা ব্যাখ্যা করব। তোমরা একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা দেখবে। প্রথমে আমরা সংগঠনটা কি সেই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সংগঠন সংগঠিত সমর্থক শব্দ হল সুসংবদ্ধ, সংগঠনকরণ, নির্মাণ, সংগঠন ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন উপাদানকে বা আলাদা আলাদা কোনো কিছুকে যখন একত্রে সুসংবদ্ধ ও সুসম্পর্কযুক্ত করা হয় তাকে আমরা সংগঠিতকরণ বলি। কাজ বিবেচনায় সংগঠন ও সংগঠিতকরণ একত্রে ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যাবলী চিহ্নিতকরণ, শ্রেণীবদ্ধকরণ, উপকরণ সমূহ একত্রীকরণ, প্রত্যেক কাজের জন্য দায়িত্ব কর্তব্য নির্ধারণ ও প্রত্যেক বিভাগের ব্যক্তিদের মধ্যে সম্পর্ক নির্ধারণের প্রক্রিয়াকে ব্যবস্থাপনা সংগঠন বলে। আমরা সংগঠনটা বুঝলাম, আগে আমি বলছি। অর্থাৎ বিভিন্ন উপাদানকে বা আলাদা আলাদা কোনো কিছুকে যখন একত্রে সুসংবদ্ধ বা সম্পর্কযুক্ত করা হয় তাকে আমরা সংগঠিতকরণ বলি। কাজ বিবেচনার সংগঠন ও সংগঠিতকরণ একই অর্থে ব্যবহৃত হয়। আমরা এবার সংগঠনের কিছু বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা নিয়ে আদর্শ সংগঠনের আমরা কিছু বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছি। উদ্দেশ্য কেন্দ্রিকতা, সহজবোধ্যতা, যথাযথ কার্য বিশেষায়ন, সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তৃত্ব, উপদেষ্টা ব্যবহারের সুযোগ, ভারসাম্যপূর্ণতা, আদেশের ঐক্য, সহজ যোগাযোগ ও সমন্বয়, আনুগত্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, কাম্য তত্ত্বাবধান পরিসর, নমনীয়তা। সংগঠনের এই বৈশিষ্ট্যগুলো বিরাজ করলে আমরা সেটাকে আদর্শ সংগঠন বলে থাকি। এখন এই আদর্শ সংগঠনের আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে আদর্শ সংগঠনের উদ্দেশ্য কেন্দ্রিকতা, যে কথাটা সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। উদ্দেশ্য কেন্দ্রিকতা, প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যকে ঘিরে কোনো কার্যক্রম পরিচালিত হওয়াকে উদ্দেশ্য কেন্দ্রিকতা বলে। একটি উত্তম সংগঠনের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো এটি এমনভাবে বিন্যস্ত ও সংহত করা হয় যাতে তা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে মুখ্য ভূমিকা রাখতে পারে। উৎপাদন কর্মী একটি প্রতিষ্ঠানকে যেভাবে সংগঠিত করা হয় একটি সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনকে সেভাবে সংগঠিত করে চলে না। একটি সামরিক ও একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে একইভাবে সাজানো হয় না। তাই একটি ভালো সংগঠনের কার্য বিভাগ, দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ,
পারস্পরিক সম্পর্ক নিরূপণে এর উদ্দেশ্যকে বেশিরভাগ বিবেচনা করা হয়ে থাকে। দ্বিতীয়টা হলো সহজবোধ্যতা। সহজে চেনা যায়, বোঝা যায় বা ধারণা লাভ করা যায় কোন বিষয়ের এমন গুণকে সহজবোধ্যতা বলে। একটি উত্তম সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি যতদূর সম্ভব সহজবোধ্য হতে হবে। একটি সংগঠন চার্ট দেখে প্রতিষ্ঠানের ভিতরে বাইরে যে কেউ যাতে উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন পদ, পারস্পরিক সম্পর্ক, কর্তৃত্ব, শৃঙ্খল ইত্যাদি বিষয়ে ধারণা পেতে পারে। একটি উত্তম সংগঠন তা নিশ্চিত করা হয়ে থাকে। বিশেষায়নের সুযোগ, যথার্থ কার্য বিশেষায়ন। বিশেষ কাজে কর্মী বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের সুযোগকেই বিশেষায়নের সুযোগ বলে। একটা উত্তম সংগঠনে প্রতিষ্ঠানের কাজগুলোকে এমনভাবে বিভাজন করা হয় যাতে বিশ্বায়নের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। প্রতিষ্ঠানের একজন কর্মী যদি একটা কাজ করে তবে সে ওই একক কাজে দক্ষতা অর্জন করতে পারে। সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তৃত্ব। কর্তৃত্ব হলো আদেশ দানের ক্ষমতা এবং দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। কোন ব্যক্তি বা বিভাগের দায়িত্ব কর্তৃত্ব কতটা তার সুস্পষ্ট বর্ণনা ও যথাযথ অনুসরণ একটি ভালো সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই আরেকটি বৈশিষ্ট্য। তারপরে হলো কার্যক্ষেত্রে বিশেষজ্ঞদের জ্ঞান প্রয়োগ। উপদেষ্টা ব্যবহারের সুযোগ যাকে বলে। কার্যভিত্তিক সংগঠন বিশেষজ্ঞদের শুধুমাত্র উপদেষ্টা হিসেবে বিবেচনা না করে তাদের উপর সরাসরি নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়। এতে বিশেষজ্ঞগণ স্বাধীনভাবে তাদের জ্ঞান ও দক্ষতার কাজে লাগাতে পারে, ফলে প্রতিষ্ঠান উপকৃত হয়। তারপরে ভারসাম্যপূর্ণতা। এই ভারসাম্যপূর্ণতা কাজের ভারে এবং দায়িত্ব কর্তৃত্বের মাত্রায় সামঞ্জস্য বিধানের গুণকে ভারসাম্যপূর্ণ বলে। একটি উত্তম সংগঠনকে অবশ্যই ভারসাম্যপূর্ণ হতে হয়। এক্ষেত্রে বিভাগ ও উপবিভাগ এমনভাবে খোলা হয় যাতে প্রত্যেকটি বিভাগেই স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও একে অন্যের সহযোগী হয়ে উঠতে পারে। প্রত্যেকে পরিমিত কাজ পায়। কোনো ব্যক্তি বা বিভাগ কোনো গ্রস্ত আবার কারো তেমন কোনো কাজ নেই এমন অবস্থার সুযোগ উত্তম সংগঠন থাকে না। তারপরে হলো আদেশের ঐক্য। আদেশের ঐক্য, আমরা আদেশ ঐক্য নিয়ে একটু কথা বলতে চাই। আদেশের ঐক্যটা হলো একজন কর্মীর আদেশদাতা হবে একজন মাত্র ব্যক্তি। এটা নিশ্চিত করার নীতিকে আদেশের ঐক্য নীতি বলে। সংগঠন প্রতিষ্ঠাকালে এমনভাবে দায়িত্ব কর্তৃত্ব বন্ধ করা উচিত যেন কোনো ক্ষেত্রে দ্বৈত অধীনতা সৃষ্টি না হয়। অর্থাৎ একজন অধস্তনের যাতে প্রত্যক্ষভাবে একজন মাত্র আদেশকর্তা থাকে এবং কোনো কর্মীকে যেন তার কাজের রিপোর্ট একাধিক ঊর্ধ্বতনের নিকট পেশ বা জবাবদিহি করতে না হয়। একদিকে আদেশদাতা থাকলে দ্বৈত অধীনতার সৃষ্টি হয়, একাধিক আদেশদাতা থাকলে দ্বৈত অধীনতার সৃষ্টি হয় এবং সে অবস্থা অধস্তনদের পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন সম্ভব হয় না। এরপরে সহজ যোগাযোগ ও সমন্বয়, যেটা সহজ যোগাযোগ ও সমন্বয় বা সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। সংগঠন কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর হতে নিচ পর্যন্ত প্রত্যেকটি বিভাগ ও বিভাগের দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্টের পাশাপাশি এদের মধ্যকার সম্পর্ক নির্মিত হয়। এছাড়া কার্যকর সংগঠন প্রতিষ্ঠা জোড়াময় শিকড়ের নীতি অনুসৃত হয়।
এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি ও উপাদানকে একে অন্যের সহযোগী করে তোলার চেষ্টাও করা হয়ে থাকে। ফলে প্রত্যেক বিভাগ ও বিভাগের মধ্যে স্বতঃস্ফূর্ত সমন্বয় ব্যবস্থা গড়ে ওঠে এবং সর্বস্তরের সমন্বিত কার্য ব্যবস্থা পরিচালিত হয়। তারপর হলো শৃঙ্খলা, আনুগত্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা। সাংগঠনিক শৃঙ্খলা যে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য। এরূপ শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবস্থাপনা সংগঠনে বিশেষ গুরুত্ব লক্ষণীয়। কার্য বিভাজন, দায়িত্ব, কর্তৃত্ব নিরূপণ, কে কার অধীন, কে কার ঊর্ধ্বতন, কে কার কাছ থেকে নির্দেশ পাবে এবং কার কাজের জন্য কার কাছে জবাবদিহি করবে ইত্যাদি বিষয় সঠিকভাবে পূর্বে নির্ধারণ করা হয়। বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও বিভাগের মধ্যে সম্পর্ক কি হবে তা নিয়ে যদি সমস্যা থাকে তবে কার্যক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। তারপরে এরপরে কাম্য তত্ত্বাবধান পরিষদ। কাম্য তত্ত্বাবধান পরিষদ একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্থন ন্যস্ত করার নীতিকে কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী বা ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্থনের কাজ তত্ত্বাবধান করবেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা হয়। এই ক্ষেত্রে একজন নির্বাহী প্রত্যক্ষ তত্ত্বাবধানে এমন পরিমাণ নির্বাহী সংখ্যা নির্দিষ্ট করা উচিত যাতে তার পদস্থদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করা যায়। তারপরে নমনীয়তা। বিশেষজ্ঞদের মাধ্যমে এরূপ প্রতিষ্ঠানের সকল কাজ নির্বাহী হওয়ার কারণে তা স্ব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তনের সাথে সহজেই সঙ্গতি বিধান করতে পারে, ফলে নমনীয়তা অর্জন সহজ হয়। এছাড়া এক্ষেত্রে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করায় প্রয়োজনে কোনো নূতন বিভাগ প্রতিষ্ঠা বা কোনো বিভাগ বন্ধ করায় দেওয়া যায়। এই হলো আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো বিরাজ করলে আমরা এটাকে একটি আদর্শ সংগঠন হিসেবে বলতে পারি বা আমরা চিহ্নিত করতে পারি। বিষয়ে এরপরে আমরা এই আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু সংজ্ঞা আকারে শিখলাম। এরপরে আমরা সংগঠন কাঠামো, আমরা বিভিন্ন ধরনের সংগঠন কাঠামো আমরা এখানে দেখি। সংগঠন প্রতিষ্ঠান নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও বিভাগে পারস্পরিক সম্পর্ক কাঠামো আছে আমাদের, সেই ভিত্তিতে বিভিন্ন প্রকার সংগঠন আমরা গড়ে উঠি। আমরা যে সংগঠনগুলো সাধারণত আমরা সচরাচর দেখি সেগুলো হলো সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, মেট্রিক সংগঠন, কমিটি সংগঠন। আমরা এগুলো মোটামুটি আমরা দেখি। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে সংগঠনের যে প্রকারভেদগুলো আমরা দেখতে পাচ্ছি, সংগঠন কাঠামোর প্রকারভেদগুলো। সংগঠন কাঠামো বিভিন্ন রকম হয়ে থাকে, প্রতিষ্ঠানের অবস্থা বেশি বা বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে একই জায়গায় একটা সংগঠন আমরা দেখি। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। এই যে সরলরৈখিক সংগঠন, আমরা একটা চক বা ডাটা দেখতে পাচ্ছি। বিশেষ করে একটা সরলরৈখিক সংগঠনের চার্ট কিভাবে দেখি আমরা, ব্যবস্থাপক, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক থাকে, এরপর থাকে ক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, আর্থিক ব্যবস্থাপক, বিপণন ব্যবস্থাপক, এরপর যন্ত্র পরিদর্শনকারী, এরপর থাকে সুপারভাইজার, বিভিন্ন শ্রমিক বৃন্দ থাকে, বিভিন্ন বিভাগে সুপারভাইজার থাকে, শ্রমিক বৃন্দ থাকে। এখন কথা হলো সরলরৈখিক সংগঠন কাকে বলে। যে সংগঠনে কাঠামোতে কর্তৃক সংগঠন কাঠামো কর্তৃক রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ শুরু হতে ক্রমান্বয়ে নিচে দিকে সরল রেখা আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। সামরিক সংগঠনে আদেশ দানের সরলরৈখিক গতি রেখার প্রতি যে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং ঊর্ধ্বতনদের আদেশ অধস্তনরা যেভাবে বিনা দ্বিধায় মানতে বাধ্য থাকে, সেই ক্ষেত্রে অনুসরণ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়ে থাকে। এটা আমরা দেখলাম সরলরৈখিক সংগঠন, যেটা উপর থেকে নিচে পর্যায়ক্রমে নেমে আসে। আমরা পরবর্তী সংগঠনটা একটু দেখতে চাই।
সরলরৈখিক ও পথস্থ সংগঠন। এই সংগঠনে আমরা একটা দেখতে পাচ্ছি পরিচালক মণ্ডলী থাকে। এই পরিচালক মণ্ডলী পরে থাকে সচিব, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক। এখানে আসি আমরা দেখি সহকারী মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক বিক্রয় উৎপাদন। এরপরে আসি আমরা দেখি উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, শ্রমিক ব্যবস্থাপক, এরপর যন্ত্র উপদেষ্টা, তারপরে মান নিয়ন্ত্রক। পর্যায়ক্রমে আমরা এগুলো দেখি। এখন এখানে দেখি যে সংগঠন কাঠামোতে সরলরৈখিককে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করা হয় তাকে সরলরৈখিক বা পদস্থ কর্মী সংগঠন বলে। এরূপ সংগঠন কাঠামোতে দুই ধরনের কর্মী থাকে, এক দল সরলরৈখিক নির্বাহী, অন্য দল উপদেষ্টা কর্মী। এক্ষেত্রে কর্তৃত্ব ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে উপদেষ্টা কর্মী কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা প্রদান করা। এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, এখানে সহকারী মহাব্যবস্থাপক উৎপাদন, সহকারী মহাব্যবস্থাপক বিক্রয় বা কিংবা পরিচালক মণ্ডলীর সহযোগী সহযোগী সচিব বা উৎপাদক ব্যবস্থাপনার যন্ত্র উপদেষ্টা, মান নিয়ন্ত্রক, এরা উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে। মূলত পরিচালনা সংখ্যার মধ্যে এখানে কিন্তু নির্বাহী ক্ষমতা থাকে পরিচালকদের হাতেই। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখি সেটা আমরা দেখতে পাচ্ছি কার্যভিত্তিক সংগঠন। এই কার্যভিত্তিক সংগঠনটা নিয়ে বা যেটা আমরা দেখি কার্যভিত্তিক সংগঠনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সভাপতি, পরিচালক, সহসভাপতি, পরিচালক, সহসভাপতি, বিক্রয় পরিচালক, উৎপাদন পরিচালক, শ্রমিক কর্মী বিভাগ। এখান থেকে আবার এদের দেখা যাচ্ছে যে কি আসে পর্যায়ক্রমে যন্ত্র প্রকৌশলী বিভাগ, কস্ট অ্যান্ড বাজেট বিভাগ, কর্মী পরামর্শ বিভাগ, মান নিয়ন্ত্রণ বিভাগ, গবেষণা বিভাগ। এরপরে এদের অধীনে থাকে ফোরম্যান গুলো। আচ্ছা, এখন এই কার্যভিত্তিক সংজ্ঞাটা আমরা একটু দেখি। কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যেখানে ব্যবস্থাপনা কার্যাবলীকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয়। এরূপ সংগঠনে বিশেষজ্ঞদের উপদেষ্টা হিসেবে নিয়োগ না করে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর এই ধরনের সংগঠনের কাঠামোর উদ্ভাবন করেছেন। এরপরে আমরা দেখি সেটা দেখতে পাচ্ছি কমিটি সংগঠন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ কোনো কার্য সম্পাদনের ভার কমিটির উপর অর্পণ করা হলে ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে। কোনো বিশেষ কার্য সম্পাদনের ভার কমিটির উপর অর্পণ করা হলে কমিটির অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের কাঠামো গড়ে ওঠে তাকে কমিটি সংগঠন বলে। কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের উপর বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রশাসনিক কার্য সমাধান করার দায়িত্ব অর্পণ করা হয়। সাধারণত সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠনের বিশেষ ক্ষেত্র বা বিশেষ প্রয়োজনে এই ধরনের সংগঠন প্রতিষ্ঠা করে কাজ সম্পাদনের চেষ্টা করা হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কমিটি, পরীক্ষা কমিটি ইত্যাদি এরূপ সংগঠনের উদাহরণ। এরপরে আমরা দেখি মেট্রিক সংগঠন। এই মেট্রিক সংগঠনটা কি? ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ হলো মেট্রিক সংগঠন। এটি হলো মূলত বিভাগীয়করণের একাধিক পদ্ধতির মিশ্রণ। দ্রব্য কার্যভিত্তিক বিভাগীয়করণ ও ক্ষেত্রবিশেষ অঞ্চল ভিত্তিক বিভাগীয়করণের সমন্বয় দ্বৈত কর্তৃত্ব ও সহযোগিতার সম্পর্ক সম্বলিত যে সংগঠন কাঠামোর বৃহদায়তন প্রতিষ্ঠানগুলিতে গড়ে তোলা হয় তাকে মেট্রিক সংগঠন বলে। এই ধরনের সংগঠন বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে কার্যিক ব্যবস্থাপক ও প্রজেক্ট ব্যবস্থাপক দুই ধরনের কর্তৃত্ব একই সঙ্গে কাজ করে। এই হলো আমাদের সংগঠনের আমরা রূপরেখা দেখলাম। এবার আমরা দলগত সংগঠন কাঠামোর প্রকারভেদ আমরা একটু আলোচনা করছি। তোমরা দলগতভাবে একটু চিন্তা করো সংগঠন কাঠামোর প্রকারভেদ গুলো কি, কত প্রকার সংগঠন কাঠামোর প্রকারভেদ গুলো
আমরা একটু আগে আলোচনা করেছি, তারপর একটু সংক্ষেপ করছি। সংগঠন কাঠামোর প্রকারভেদ আমরা দেখেছি 5 প্রকার। কি কি? সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, মেট্রিক সংগঠন, কমিটি সংগঠন। এরপরে আমরা দেখতে চাই একক কাজ আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো। আমরা একটা আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছিলাম একটু আগে। প্রথমে আমরা আলোচনা করি তার সংগঠনের বৈশিষ্ট্যগুলো। নিশ্চয় তোমাদের সেটা মনে আছে। আদর্শ সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছিলাম, কি কি বলছিলাম? উদ্দেশ্য কেন্দ্রিকতা, সহজবোধতা, যথার্থ কার্য বিষয়ন, সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তব্য, উপদেষ্টা ব্যবহারের সুযোগ, ভারসাম্যতাপূর্ণতা, আদেশের ঐক্য, তারপর সহজ যোগাযোগ ও সমন্বয়, আনুগত্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, কাম্য তত্ত্বাবধান পরিষদ, নমনীয়তা। এগুলো হলো আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো। আমরা একটু প্রথমেই শুরু করছিলাম একটু দিয়ে। এরপরে আমরা দেখি ব্যবস্থার দ্বিতীয় বৃহত্তম কাজ কোনটি, যেটা তোমরা এখন আমরা আলোচনা করছিলাম সংগঠন ব্যবস্থাপনা। প্রথম কাজ হলো পরিকল্পনা, দ্বিতীয় কাজ হলো সংগঠন। কেমন? এবার আমরা একটু বাড়ির কাজ সরলরৈখিক পদ সংগঠনের কাঠামো গুলো তোমরা লিখে আমরা বলেছিলাম সরলরৈখিক ও পদস্থ সংগঠন। আমরা কাঠামোটা একটু আগে দেখেছি এবং তোমরা এটাকে আবার একটু অনুশীলন করবে। এটাই তোমাদের বাড়ির কাজ। তোমরা সকলেই এরপরে একটু চেষ্টা করবে। তোমরা সকলেই ভালো থাকো। সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই আমরা বিদায়। আমরা আবার হাজির হব পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।